মন্ত্রী, আজ সকালে আমার বাগান থেকে 10 কাঁদি কলা খেয়ে গেছে বাঁদর। এর কিন্তু একটা বিহিত চাই মন্ত্রী। বাঁদরের বাঁদরামি আমি মেনে নেব না, এই আমি স্পষ্ট বলে দিলাম। মহারাজ, আপনার রাজসভাতেই যদি বাঁদরের বাদরামি বাড়তে থাকে তাহলে আর রাজ্যে পারবে না কেন? আমার রাজসভায় যে কে বাঁদর তা তোমাকে বলতেই হবে। আমরা সবাই বাঁদর। গোপাল কিন্তু ঠিকই বলেছে মহারাজ। এই বিজ্ঞান বলছে মানুষের জন্ম বাঁদর থেকে। হ্যাঁ, হ্যাঁ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকেও বাঁদর বললে? শুধু আপনি কেন, আমার আপনার পূর্বপুরুষরা সবাই বাঁদর থেকেই এসেছে। যেমন ব্যাঙাচি থেকে ব্যাঙ। তার মানে আমার সভায় সবাই বাঁদর? আহ, এ তুমি কি বলছো গোপাল? আমরা সবাই বাঁদর। আচ্ছা মহারাজ, ওই বাঁদরের দিকে ভালো করে তাকিয়েছেন, দেখবেন কেমন যেন মানুষ মানুষ দেখতে, হাবভাবে একেবারে মানুষের মতো। গোপাল, তাহলে আমার রাজসভায় কতজন বাঁদর আছে? সবাই খারাপ বাঁদর নয়, কেউ ভালো বাঁদর চেয়ে নিয়ে খায়, আর কোনো কোনো বাঁদর আছে যারা কেড়ে নিয়ে খায়। এখন আবার কিছু নতুন বাঁদর এসে জুটেছে। মহারাজ, গোপাল কিন্তু আমাকে বড্ড অপমান করছে। ও যদি নিজে বাঁদর হয় তবে বাঁদরামির সমস্যা গোপাল নামের বাঁদরটাকেই দেওয়া হোক। মহারাজ, বাঁদরের বাদরামি কি করে বন্ধ করতে হয় তা আমি জানি। আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না। তাহলে তুমি সবার সামনে কথা দিয়ে বাঁদরের বাঁদরামি তুমি বন্ধ করবে, তাই তো? যথা আজ্ঞা মহারাজ। আজ তুমি যা দিলে না, মন্ত্রী মুখ একেবারে বাংলার 5 করে দিলে। হ্যাঁ, আমি তো কিছু মিথ্যে কথা বলিনি। বাঁদরকে বাঁদর বলেছি, ব্যাস, এটাই আমার অপরাধ। একটা কথা কানে এলো, আমাদের মন্ত্রী নাকি পা ভাঙা ভগবানের বাড়িতে রোজ যাচ্ছে। ব্যাপারটা কি বলো তো? কথাটা আমার কানেও এসেছে। তার কি করা যাবে, বাঁদর বাঁদরের কাছে যাবে, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা বটে। চড়ে চড়ে যদি মাস্তুতো ভাই হতে পারে তবে বাঁদরে বাঁদরে কেন মামা ভাগ্নে হবে না? তা বটে। এখন দেখা যাক মন্ত্রী কি খেলা খেলে। আয় আয়, তোরা যে আসবি আমি জানতাম। না এসে উপায় আছে? একটা কাজ আছে, তাই তোদের খোঁজ করছিলাম। কাজ ছাড়া কি আমাদের খোঁজ করে বলুন? বড় বড় কথা না বলে আগে কাজের কথাটা শোন। বলুন মন্ত্রী মশাই, আমরা তো শুনতেই এসেছি। আরে, তোরা বাঁদর সাজতে পারবি? বাঁদরকে আপনি বাঁদর সাজাবেন? আরে গাধা সাজতে বলিনি, এটাই তোর ভাগ্য। তাহলে 4 পায়ে হাঁটতে হতো। আচ্ছা, এত পশু থাকতে হঠাৎ গাধা কেন? মহারাজের বাগানে হঠাৎ করে বাঁদরদের খুব উৎপাত শুরু হয়েছে, আর এই বাঁদর তাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে গোপালকে। গোপাল আমায় বাঁদর বলে অপমান করেছে, ভাবতে পারিস? এর একটা বিহিত করতেই হবে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোরা বাঁদর সেজে নগরের মানুষকে একেবারে নাজেহাল করে দে, দেখি গোপাল কি করে বাঁদর তাড়ায়। প্রথমেই হামলা হবে গোপালের বাড়িতে। আজ রাজসভায় মন্ত্রীকে ঘুরিয়ে বাঁদর বলেছি, এর শোধ ও নেবেই। তাই রাতে সকলেই আমরা জেগে থাকবো। আমার জামাই যখন এসেছে তখন জামাই তোমাকে আমার সাথেই থাকতে হবে। নিশ্চয়ই শ্বশুর মশাই, আমি আপনার পাশেই আছি। বাঁদরকে বাঁদর বলাই উচিত, কিন্তু আমাদের উপর কিরকম প্রতিশোধ নেবে সেটাই তো বুঝতে পারছি না। প্রতিশোধ নেবার একটাই পথ, নগরে বাঁদরের উৎপাত বাড়িয়ে দেওয়া। আর তার প্রথম পদক্ষেপ হবে আমাদের বাড়ি। বাঁদর বাদরামও করবে। তাহলে তো রাত জাগতেই হবে। এই গুলটে পুটি, তোরা আবার ঘুমিয়ে পড়িস না যেন। হ্যাঁ, না না, ওরা ওস্তাদ, ওরা আমার বাহিনীর প্রধান সেনাদল, নইলে কি আর এত সমস্যার সমাধান করতে পারতাম? তাহলে তাড়াতাড়ি খেয়ে দে, আমরা ঘুমানোর ভান করে জেগে থাকি, কেমন? হ্যাঁ, তাই করো। আমার মন বলছে আজ কিছু একটা হবে। কি হতে পারে? চুরি, ডাকাতি? না, তা এবার হবে না। এবার অভিনব কিছু একটা হবে। এই যেমন বাঁদর আসতে পারে। বাঁদর রাতের বেলায়? কখনো তো শুনিনি। না না, এটাই হবে তার কোনো মানে নেই। কিন্তু যেহেতু বাঁদর তাড়াবার ভার মহারাজ আমাকে দিয়েছেন, তাই আমি ধারণা করছি রাতে বাঁদরই আসবে। এই বাঁদর ধরা সবার পক্ষে সম্ভব নয়। এটা ঠিক বলেছেন শ্বশুর মশাই, সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার মনে হয় আপনার কথাই ঠিক। মন্ত্রী বাঁদর সাজিয়ে কাউকে না কাউকে এখানে পাঠাবে। ব্যাটাকে একবার হাতে নাতে ধরলে বৃন্দাবন দেখিয়ে দেবো। হ্যাঁ, বাহ,
চমৎকার, কে বলবে তোরা মানুষ? হ্যাঁ, তা তো বলবেনই। বাদর সাজার চাইতে ভূত সাজা অনেক সম্মানের ছিল। না মরা পর্যন্ত ভূত হবে কি করে? তার থেকে বাঁদর হওয়াই ভালো। সে তো আপনি বলবেনই। আমরা চোর বলে যেন আমাদের কোনো জাত নেই, না? আমি তো আর তোদের বাঁদর বলিনি, যে বলেছে তার বাড়ি একেবারে তছনছ করে আয়। কে বলেছে? গোপাল? হ্যাঁ রে, মহারাজকে বুঝিয়েছে আমাদের বাপ ঠাকুর দ্বারা নাকি বাঁদর ছিল। কি সাহস, বুঝেছিস? বেটার এত সাহস! আপনার বাপকে বাঁদর বলেছে? আরে আমার বাপকে শুধু নয়, তোর বাপকেও তাই বলেছে। আমার বাপকেও বাঁদর বলেছে? আচ্ছা, আমার নাম কি মহারাজের সামনে বলেছে? একেবারে মহারাজের সামনে। যা অপমান করলো তোকে! বাপরে, আমি হলে তো গোপালকে মেরেই বসতাম। শুনলি ঘটা, গোপাল একদম মহারাজের সামনে আমাদের নাম বলেছে। ও, কি যে আনন্দ হচ্ছে! মহারাজ আমাদের নাম জানতে পেরেছেন। ও মন্ত্রী মশাই, মহারাজ যখন আমাদের চেনেই, তখন একটা চাকরি যদি জোগাড় করে দেন তো আর চুরি করে খেতে হবে না। হ্যাঁ, তা আমি দিতেই পারি, কিন্তু মহারাজের চিড়িয়াখানায় বাঁদর সেজে থাকতে হবে। পারবেই? জামাই, এবার ওদের আসার সময় হয়ে গেছে, অনেক রাত হয়েছে। একটা কাজ করা যাক, তোমরা বাইরে বেরিয়ে লুকিয়ে থাকো। ওরা আসলে দূর থেকে ওদের লক্ষ্য রাখো। ঘরে আমি আছি, এখানে যা করার তাই করব। আসবে তো? আমার অনুমান কখনো মিথ্যে হয় না জামাই। আমার মন যখন বলছে আজ রাতেই কেউ আসবে, তখন আসবেই। তোমরা অন্ধকারে লুকিয়ে থাকো, লক্ষ্য রেখো। গোপাল বড় উপকার করেছে রে। মহারাজের কাছে আমাদের নাম বলেছে, তার মানে মহারাজ আমাদের চেনেন। কিন্তু আমাদের যে বাঁদর সেজে থাকতে হবে। থাকলে থাকবো, আর খেতে পড়তে তো পাবো। যদি রোজ কলা খেতে দেয় তবে কি হবে বলতো? এই কথাটা তো মাথায় আসেনি আমার। তোর বুদ্ধি আছে রে ঘটা। হ্যাঁ, আমার আর কি বুদ্ধি রে ঘটা, আমার বাবার যা বুদ্ধি ছিল না, তা তুই কল্পনাও করতে পারবি না। শুনলি গুলটে, বাঁদরকে কখনো বাংলা কথা বলতে শুনেছিস? দাদু তাহলে ঠিক কথাই বলেছিল, এরা বাঁদর নয়, মানুষ। দাঁড়া, আমরা চুপি চুপি বাড়ির দিকে যাই। ঘটা একদম কথা বলিস না, চুপ করে থাক। গোপাল দিকে গেলে খুব বিপদ হবে রে। চুপ করে থাক, কথা বলিস না কিন্তু। ইয়ে, এসেছিস? ভালোই করেছিস। তবে বাপ ঠাকুরদার নাম ডোবালি রে, নিজের ভাষা ভুলে বাংলায় কথা বলছিস। কেন? মানুষের ভাষায় কথা বললে তোমার অসুবিধা কোথায়? হ্যাঁ, তোদের পূর্বপুরুষরা বাংলায় কথা বলতো না, বাঁদরের ভাষায় বলতো রে। বাঁদরের ভাষা তো আমরা জানি না। নিচে নামবো, একটু শিখিয়ে দেবে? এই দেখ দেখ দেখ, চল 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 চল, পালা পালা পালা। দাঁড়া, আগে লেজটা খুলে রাখি। শুনলি না গোপাল কি বললো? ধর ধর ওকে, ধর ধর, বাঁদর বাঁদর। পালালি কেন? আমরা তো আর চুরি করতে আসিনি, গোপালের কাছ থেকে বাঁদরের ভাষা শিখতে এসেছি। হা, পরে শিখিস, আগে পালা তো পালা। ব্যাটারা পালিয়ে গেল। চল দাদাকে বলি। কি গোপাল, বাঁদরের কোনো খবর আছে? আগে অনেক কথা হয়েছে মহারাজ, একেবারে মানুষের ভাষায়। সে কি, বাঁদর কথা বলছে বাংলা ভাষায়? কেন? গোপাল বলে গেল আমাদের বাপ ঠাকুর দ্বারা নাকি বাঁদর ছিল। তাই যদি হয় মহারাজ, তাহলে বাঁদরের পক্ষে বাংলা বলাটা কি অসম্ভব? হ্যাঁ 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 গোপাল, তোমার যুক্তি মেনে নিলে আমার পূর্বপুরুষরা তো বাংলা ভাষাতেই কথা বলবে, মানে সেটাই তো স্বাভাবিক। এই বিষয়টা একদিনে হয়নি, লক্ষ লক্ষ বছর ধরে বাঁদর ধীরে ধীরে মানুষ হয়েছে। হ্যাঁ, আসলে বিজ্ঞানী মহারাজ, লক্ষ বছর আগে কি বিজ্ঞানী জন্মেছিল যে সেই সময়কার কথা মনে আছে? তুমি জন্মেছিলে যে এই সত্যটাকে অস্বীকার করছো? তুমি কি নিজে দেখেছো সেই সময় মানুষ ঘুরে বেড়াচ্ছে? মহারাজ, এই বাঁদরগুলি তাদের ল্যাজ খুলে রেখে গেছে, দেখবেন। এই দেখুন। আরে,
এ তো আমাদের খড় আর কাপড় দিয়ে তৈরি হয়েছে। মন্ত্রী, তার মানে এরা ঠিক বাঁদর নয়। বাঁদর সেজে যদি এরা নগরে বাঁদরামি করে তবে তার শাস্তি কিন্তু খুব খুব কঠিন হবে। আরো একটা কথা আছে, আজ পর্যন্ত কোনো বাদরকে দেখেছেন রাতে কারো বাড়িতে হামলা করেছে? রাতে কি ওরা চোখে এত ভালো দেখে মহারাজ? আলবাত দেখে, আমার বাড়িতে একটা বাঁদর এসে মাংস ভাত খেয়ে গেছে। এবার শুনবো বাঘ এসে মন্ত্রীর বাড়িতে সরভাজা খেয়ে গেছে। হায় রে, জগতের কি হাল হলো! হ্যাঁ, না না না, আমি আর তর্ক করতে চাই না। আমি হাতে নাতে ফল চাই। বাঁদরের দলকে ধরতেই হবে। গোপাল, তোমার উপরই আমি এই দায়িত্ব দিয়েছি, সেটা কিন্তু ভুলে যেও না। শোন, কেউ যদি বাঁদর সেজে নগরে হামলা চালায় তবে আমরাও ভালুক সেজে রাতে নগরে ঘুরে বেড়াতে পারবো। উল্টে একটা কাজ কর, শ্যামাপদ বহুরূপীকে আমার সঙ্গে দেখা করতে বল, আমাদেরও ভালুক সাজিয়ে দিতে বলবো। বাঁদরের সঙ্গে ভালুকের এবার লুকোচুরি খেলা হবে। আরে এসো এসো শ্যামাপদ, তোমার হাতের ছোঁয়ায় আমাদের কয়েকজনকে ভাল্লুক সাজিয়ে দিতে হবে। তা তোমার ভাল্লুক সাজার শখ হলো কেন এই বয়সে? গিন্নি তো মিষ্টি খাওয়ানো বন্ধ করে দিয়েছে, তাই ভাবলাম ভাল্লুক সাজলে জমিয়ে মিষ্টি খেতে পারবো। তখন আর কেউ মানা করতে পারবে না। না বৌঠান, গোপাল ভায়া কোনো উদ্দেশ্য ছাড়া এমন কাজ করবে না, নিশ্চয়ই কিছু একটা মতলব আছে। হ্যাঁ, তা একটা আছে বটে, ভালুক সেজে বাদর ধরবো। বাঁদর? তবে শুনলাম নগরের নাকি বাঁদরের উৎপাত বেড়ে গেছে, কি ব্যাপার বলো তো? সে পরে বলবো, আগে একটা কথা বলো, তুমিও ভালুক সাজবে তো? আমাদের সঙ্গে বাদর ধরতে যাবে তো? নিশ্চয়ই যাব। হ্যাঁ, বাঘ হলেই যেতাম না, কিন্তু বাঁদর সে আবার কোনো প্রাণী হলো নাকি? ঠিক বলেছ, আমরাও বাদর। বাদরের থেকেও বাঁদরামিতে মানুষ অনেক এগিয়ে আছে। যাক, এসব জ্ঞানের কথা বিজ্ঞানীর কাছ থেকে একদিন শুনে নিও। জন্মে সব কথা শুনিনি। হ্যাঁ, আরো বুড়ো হলে হয়তো বলবে, শ্যামাপদ আমাকে বাঁদর সাজিয়ে দাও, আমার বাপ ঠাকুর দাদারা বাঁদর ছিল, আমিও হব, বাঁদরদের সঙ্গেই থাকবো। হ্যাঁ, তাহলেই তো মঙ্গল, তোমার ঘাট থেকে তো নামবো। বলি ওখানে কোন বাঁদরানি পাবে? আমাকেই করতে হবে। তোরা কি দিন দিন মরকট হয়ে যাচ্ছিস? মরকট হতে যাব কেন? আমরা তো বাঁদর। আরে বাঁদরই যদি হবি তবে লেজটা ফেলে আসলি কেন? বা গোপাল যে বললো লেজটা রেখে যা, তাই তো রেখে এলাম। সর্বনাশ, তোরা আবার গোপালের সঙ্গে কথা বলেছিস? বারে, বাঁদর বলে কি কথা বলা বারণ নাকি? গোপাল তোদের গলা চিনতে পারেনি তো? আমাদের নিজের বলে কোনো গলা নেই, চোর তার উপরে বাঁদর, আমাদের কোনো একটা গলা থাকতে নেই, অনেক গলা নিয়ে চলতে হয়। থাক, আর ভূতের গলা করে কথা বলার দরকার নেই। আচ্ছা মন্ত্রী মশাই, ভূত কি বাঁদর ছিল? আমি জানি না, গোপালকে গিয়ে জিজ্ঞেস কর। সেটাই তো বলতে চেয়েছিলাম, কিন্তু এমন টানা খেলাম যে পালিয়ে আসতে বাধ্য হলাম। আর জিজ্ঞেস করে কাজ নেই, আজ কিন্তু বিজ্ঞানীর বাড়ি, কোনো কথা বলবি না, চুপ করে থাকবি। ভাল্লুকের সাজে তোমাকে কিন্তু চেনাই যাচ্ছে না। বাহ বাহ, চমৎকার চমৎকার বানিয়েছে। আসল রূপটা বেরিয়ে এসেছে। এবার থেকে ভাল্লুক সেজেই থেকো। হ্যাঁ, তবে বাজারটা করে দিতে হবে কিন্তু। হ্যাঁ, কি যে বলেন বৌঠান, এই ছদ্মবেশ তো কয়েকদিনের জন্য। বাঁদরের বাঁদরামি বন্ধ করতে পারলেই আপনার গোপাল আপনার কাছেই ফিরে আসবে। কেন থাকুক না ভাল্লুক সেজে, আমার কাছে আর আসতে হবে না, জঙ্গলে থাকুক। ভীমরাতি কাকে বলে? হ্যাঁ, শোনো জামাই আর গুলটে, আমাদের সঙ্গে শ্যামাপদও থাকবে। আজ মনে হয় বিজ্ঞানীর বাড়িতে হামলা হবে, আমরা ওখানেই ভালুক সেজে লুকিয়ে থাকবো। তোরা পাশেই থাকবি, কিন্তু কথা বলবো আমি। হ্যাঁ ঠিক আছে, তাই হবে।
আমরা এখন বিজ্ঞানীর বাড়ির পাশে লুকিয়ে থাকবো। বাঁদর দেখলেই তাদের সঙ্গে ভাব জমাবো, ওদের কাছে আসতে দিতে হবে। তারপর যা করার আমি করব। তোরা শুধু ওদের তাড়া করবি না। ঠিক আছে। একদম কথা বলবি না, আমরা বাঁদর। যদি তাড়া খাই? ফ্যাচ ফ্যাচ করে মুখ ভেঙে যাবি, তাতে সবাই বুঝবে আমরা আসল বাঁদর। এই রে ঘটা, আমার লেজটা তুই আনিসনি? কি করে আনবো? মন্ত্রী তো তোকে নতুন একটা বানিয়ে নিতে বলেছিলাম না, আর তুই কিপটেমি করে বানালি না। এবার এবার কি হবে? হ্যাঁ, আমি সামনে মুখ দেখাবো আর তুই পেছন দেখাবি, যাতে ওরা তোর লেজ দেখতে পায়। যা ভেবেছিলাম, ওই দেখ বাঁদরের দল আসছে। হ্যাঁ দেখেছি, আগের দিনের দুটোই আসছে। গোপাল, ওরা কাছে এসে পড়েছে, কি করব? তুমি তো ভাই ভালুকের ডাক ছাড়তে পারো, একবার ছাড়ো তো দেখি। কে যেন ডাকলো, কে বলতো? ডাক শুনে মনে হচ্ছে তো কোনো জন্তু। এই এই কি হতে পারে বলতো? ওই দেখ আবার ডাকলো। আরে এটা তো ভাল্লুকের ডাক। এই নগরে ভাল্লুকও ঢুকে পড়েছে, সর্বনাশ হয়ে গেছে রে। এবার আমরা কি করব? এই বাঁদর, জানিস আমরা তোদের পূর্বের 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 পিতৃপুরুষ। আয় আমাদের প্রণাম করে যা, তোদের এমন শিক্ষা দেব যে আর বাঁদর হয়ে থাকতে হবে না। রোজ আমাদের সঙ্গে মাছ ভাত কাঁটা বেচে খাবি। বল, রাজি থাকিস তো কাছে আয়, তোদের মন্ত্র দিই, নইলে চিবিয়ে খেয়ে ফেলবো। দেখ ঘটা, এই ওরা আমাদের ভাষায় কথা বলছে রে। তার মানে সব জন্তুই বাংলা জানে, কিন্তু আমি যে বাঁদর নই তা তো লেজ দেখেই বুঝে যাবে। তখন বলবি যে মন্ত্রী তোর লেজ কেটে দিয়েছে। হ্যাঁ, মন্ত্রী যদি রাগ করে তাহলে তো খুব বিপদ। আরে ছাড় তো তোর মন্ত্রী। এই চারদিকে তাকিয়ে দেখ, ভাল্লুকগুলি আমাদের ঘিরে নিয়েছে। আইয়া, আর কোনো পথ নেই। আরে কাছে আয়, নইলে আমাদের রাগ হয়ে গেলে কিন্তু চিবিয়ে খেয়ে নেব। তোর লেজটা আমায় দিবি ভাই, আমি তোকে শোধ দিয়ে দেব। আগে ভালুক হয়ে নি, তারপর। আর শোন, মন্ত্রীর কাছ থেকে মোহরটা নিয়ে নিবি, নইলে নইলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। আয় বাবা, কাছে আয়, ক্ষমা না ভাল্লুক মহারাজ। আয় আয়। এই তোর এক কাজ কর, এবার ওদের লেজ ছিঁড়ে তা দিয়ে ওদের বেঁধে ফেল। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। আমাদের লেজ দিয়ে আমাদের বাঁধা হচ্ছে, আমাদের অপরাধ কি? না না, তোদের কোনো অপরাধ নেই। বাঁদরের পোশাক না ছাড়ানো পর্যন্ত তোদের তো ভালো খাওয়া হবে না। শুনলাম মন্ত্রীও নাকি বাঁদর হয়ে গেছে। মন্ত্রী বাঁদর হয়ে গেছে? খুব ভালো হয়েছে। বেটা আমাদের ভালুক না বানিয়ে বাঁদর বানিয়ে দিয়েছিল। বাঁদরের থেকে ভালুক কত সুন্দর। এটা কি মস্করা হচ্ছে? আমার রাজসভায় বাঁদর ভাল্লু কি কি করে ঢুকলো? প্রহরী, প্রহরী, এদের ধরে চিড়িয়াখানায় নিয়ে যাও। আমাদের চিনতে পারছেন না মহারাজ? গোপাল, আরে আরে তুমি ভাল্লুক সেজে এসেছো কেন? আর সঙ্গে দুটো বাঁদরই বা কারা? মহারাজ, ভালুক কি আর শখ করে সেজেছি? বাঁদর ধরার জন্যই ভালুক সাজতে হলো। আমাদের কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী আমাদের বাঁদর সাজিয়ে গোটা নগরে একটা গন্ডগোল বাঁধাতে চেয়েছিল। প্রথমেই গোপালের বাড়ি, তারপর বিজ্ঞানীর বাড়ি। কিন্তু গোপাল যে এমন একটা ভালুক সেজে আমাদের ধরে ফেলবে তা বুঝতে পারিনি। তোকে একটা কথা ভাবছি জিজ্ঞাসা করব। আমারও তোকে একটা প্রশ্ন করার ছিল। তোর প্রশ্নটা আগে শুনি। দেখ, তুই কিন্তু প্রথমে বলবি বলেছিলি। বল বল, সত্যি কিনা বল। এই রে, সত্যি কথা বলতে হবে? খুব মুশকিলে ফেললি রে ঘটা। জীবনে আজ পর্যন্ত একটা সত্যি কথা বলেছিস তুই? ও মা,
আমিও তো তোকে ঠিক এই কথাটাই বলতে চেয়েছিলাম। ছোটবেলা থেকেই তুই মিথ্যে বলিস। আরে তার জন্যই তো বাপ গুরুর কাছে নিয়ে গেল, বললো একে নিয়ে নাও, ও একদিন পাক্কা চোর হবে, একটাও সত্যি কথা বলে না। আমারও তো তাই। পাড়ার লোক বাবাকে বলে গেল, তোমার এই ছেলে যে হারে মিথ্যে বলে বড় হয়ে হয় চোর আর না হয় ডাকাত হবে। দেখ দেখ, ওরা তো সত্যি কথাই বলেছিল বল। দেখ এখন হাতে কোনো কাজ নেই, এই সময়টা একটু সাধুগিরি করলে কেমন হয়? আরে আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু ওই সাধুগিরি করতে কি কি লাগে বলতো? সাধু হওয়ার জন্য বেশি কিছু লাগবে না, একটা জটা, দাড়ি আর গায়ে ছাই ফসল, ব্যাস। একমাত্র ছাই চুরি করতে হবে, আর বাকিগুলো তো রামপদর দোকান থেকেই কিনে নেব। কোথাকার আমির সাহেব এলেন রে, বলে কিনা কিনে নেব। মোহর পাবি কোথা থেকে? হ্যাঁ, মোহর পাবি কোথা থেকে? ওই সামান্য মোহর মন্ত্রী আমাদের দেবে, দেখে নিস। কাজই দিতে পারছে না, মন্ত্রী দেবে আবার মোহর? ছাড়, একেবারে হাড় কেপন লোক। হ্যাঁ। মহারাজ, আজ আপনাকে কেমন যেন মন মরা লাগছে, কিছু কি ঘটেছে? হ্যাঁ, একটা অন্যায় করে ফেলেছি, ভাবছি তার থেকে উদ্ধার পাবো কি করে। কি এমন অন্যায় করে ফেলেছেন যে আপনি এত উদ্বিগ্ন হয়ে আছেন? আসলে অনেক দেরি করে ফেলেছি তো, তাই ভাবছি, মানে এর থেকে উদ্ধার পাওয়ার কোনো রাস্তা আছে কি? আগে শুনি, অবশ্য যদি আপনি বলতে চান তবেই বলবেন। আরে তোমাদের বলবো না তো কাকে বলবো? আসলে কাল রাত্রে আমার স্বর্গত মাতৃদেবী আমার স্বপ্নে দেখা দিয়েছেন, আমায় খুব বকাবকি করলেন। কেন কেন বকাবকি করলেন কেন? মহারাজ, মায়ের বকা তো সারা জীবনই খেতে হয়। আহ গোপাল, মহারাজের সঙ্গে তার মন্ত্রীর কথা হচ্ছে, তার মধ্যে তুমি কেন কথা বলছো? না না মন্ত্রী, বিষয়টা তেমন কিছুই নয়। আসলে আমার মা তাঁর শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তাঁর মৃত্যুর পর যেন 10 জন সাধু সজ্জনকে পেট পুড়ে খাওয়ানো হয়, আর আমিও সেটা হাজার কাজের মধ্যে না ভুলে গেছিলাম। মহারাজ, আমিও পাঁজিতে দেখেছি রাজ্যে ভয়ঙ্কর সময় আসছে। এবছর ফসলও ভালো হবে না, লোকে না খেতে পেয়ে মরবে, মহামারী আসবে, খুব দুর্দিন আসার সম্ভাবনা আছে মহারাজ। তো সেটা কি মায়ের শেষ ইচ্ছে পূর্ণ না করার কারণে হতে পারে? আগে যদি আমার কথায় কিছু মনে না করেন তবে বলি, মায়ের শেষ ইচ্ছে পূরণ না করার কারণে হতেই পারে, কিন্তু চিন্তা করবেন না, আমাদের শাস্ত্রে এর থেকে রেহাই পাওয়ার বিধান আছে। যদি আপনি মাতৃবিয়োগ যোগ্য করেন তবে খরচা আছে, 7 মণ ঘি, 7 মণ ফল, 7 মণ চাল, 7 মণ ডাল, সঙ্গে রান্নার মশলাপাতি। এত কিছু দিয়ে কি হবে? একটা যজ্ঞ করতে এত খরচ আগে কখনো শুনিনি বাবা। বাবা বাবা, একটা রোজগারের সুযোগ এসে গেল মনে হচ্ছে। একা পণ্ডিত এত কিছু নিয়ে যাবে তা তো হতে পারে না। মহারাজ, আপনি আসল কথাটাই ভুলে গেলেন। হ্যাঁ, মানে সবকিছু না কেমন যেন তালগোল পাকিয়ে গেল। আপনি মায়ের শেষ ইচ্ছে রাখবেন না? 10 জন সাধু ভোজনের কথাটা ভুলে গেলেন? তাই তো, 10 জন সাধুকে তো ভোজন করাতে হবে, তো তার দায়িত্ব কে নেবে? তুমি? আমি ছাড়া আর কে নেবে? আমার হাতেই 10 কেন 20 জন সাধু আমি এক্ষুনি জোগাড় করে দিতে পারি। শুধু জোগাড় করলেই তো হবে না মহারাজ, তাদের উপযুক্ত উপহার দিতে হবে। যেমন প্রত্যেকের জন্য সোনার থালা, সোনার ঘটি, সোনার বাটি, এসব না দিলে তো যজ্ঞের কোনো মানেই দাঁড়াবে না। সাধুরাই তো এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আচ্ছা, বেশ ভালো বুদ্ধি বার করেছে তো মন্ত্রী। একজনের 7 মণ, আরেকজনের সোনার থালাবাটি। দেখি কি করা যায়। খরচের কথা ভেবে আর লাভ নেই, প্রায়শ্চিত্ত তো করতেই হবে। মায়ের শেষ ইচ্ছে না রেখে যে অন্যায় আমি করেছি তাতে তো খরচাপাতি করতেই হবে। মন্ত্রী, তুমি ব্যবস্থাপত্র যা করার করো, আর খুব তাড়াতাড়ি যেন এই মাতৃবিয়োগ যোগ্য হয় সেদিকে খেয়াল রেখো। নমস্কার মন্ত্রী মশাই, অনেকদিন পর আমাদের ডাক পড়লো, নিশ্চয়ই কোনো কাজ আছে। ভালোই করেছেন, আপনি আমাদের দিয়ে শেষ কাজটা করিয়ে নিন, আমরা আর চুরিচামারি করবো না বলে ঠিক করেছি। কিরে ঘটা,
সত্যি কথাটা বলেই দিলাম, কি বলিস? হ্যাঁ, আরে মন্ত্রী মশাই আমাদের কি কাজ করতে দেন সেটা তো আগে দেখবি, তারপর তো ওই সত্যি কথাটা বলবি। আশ্চর্য! চুরি চামারির কাজ তোরা ছেড়ে দিবি তো খাবি কি? আমরা ঠিক করেছি এখন থেকে সাধুগিরি করে খাবো। হ্যাঁ, আরে আমি তো ঠিক সেই কাজটাই তোদের দেব বলে ডেকেছি। অদ্ভুত ব্যাপার, আপনি আমাদের সাধু বানিয়ে দেবেন? মানে আমরা সাধু সেজে ঘুরে বেড়াবো, ভিক্ষে করব? আচ্ছা আচ্ছা, লোকে ভিক্ষে দেবে? এবার এমন ব্যবস্থা করেছি না, তোরা ভাবতেই পারবি না। ভিক্ষে করতে হবে না, যেখানে তোদের পাঠাচ্ছি সেখানে তোদের আদর করে ডেকে বসাবে, সোনার থালায় খেতে দেবে, সোনার ঘটিতে জল খাবি, সোনার বাটিতে নানা ধরনের পদ বেড়ে দেবে, তোরা খাবি। শুধু খাবোই, কামাই কিছু হবে না? সোনার থালাবাটি কি খেয়েই আবার ফেরত দিয়ে দিতে হবে? আমি কি বোকা নাকি যে শুধু খাবার জন্যে তোদের পাঠাবো? তোরা ওই থালা বাটি বগলে করে নিয়ে আসবি, সঙ্গে আরো অনেক কিছু। তোদের শুধু সাধু সেজে যেতে হবে। তোদের আরো একটা কাজ করতে হবে, তোদের দলের 10 জনকে জোগাড় করতে হবে। পারবি না? হ্যাঁ, সাধু সেজে এত রোজগার? তো এতদিন চুরি চামারি করলাম কেন? এটা পরে ভেবে দেখা যাবে। এখন 10 জন চোর জোগাড় কর, তাদের সাধু সাজিয়ে রাখবি। আমি বললেই তাদের নিয়ে রাজবাড়ি চলে যাবে, ওখানে একটা যজ্ঞ হবে। তোরা শুধু সাধু সাধু করে যাবে, এছাড়া আর কোনো কথা বলবি না, মনে থাকবে? আচ্ছা, সোনার থালা বাসনগুলো কি জঞ্জালে রেখে আসবো? পাগল হয়েছি? আমার বাড়িতে আগে জমা করবি, তারপর সেগুলি বেচে তোদের তার ভাগ দেব। সবাইকে সে কথাটা বলে দিবি, বুঝলি? হ্যাঁ, সেটা তো করতেই পারি, তবে আপনি যা সাধু পুরুষ, তাতে সোনা গলিয়ে পাথরও করে দিতে পারেন। এবার কিছু মোহর ছাড়ুন তো, নইলে নইলে ওই সাধুর জটা, কৌপিন, দাড়ি এসব কিনবো কোথা থেকে? হ্যাঁ, মোহর কি গাছ থেকে পড়ে রে? রামপদর দোকান থেকে ঝেড়ে দে, রাতে দোকানে কোনো লোক থাকে না। যা বাবা, সাধু হয়ে সাধুর পোশাক ঝেড়ে দেবো? কি আশ্চর্যের কথা! জামাই, আবার আমাদের বাহিনী তৈরি করতে হবে। সব কথা পরে খুলে বলবো, আগে তোমরা লক্ষ্য রাখবে এখানে সাধুদের আনাগোনা বেড়ে গেছে কিনা। মন্ত্রী নাকি একদিনেই 10 জন সাধু জোগাড় করে দিতে পারে। ওই, আমি তো এই নগরে কোনো সাধু দেখছি না। তার মানে সব কটা চোরকে মন্ত্রী সাধু সাজিয়ে নিয়ে আসবে। মহারাজের কাছ থেকে সোনার থালাবাটি হাতে নেওয়ার জন্যই এত সাধু জোগাড় করার দায়িত্ব মন্ত্রী নিজের হাতে নিয়েছে। কেন হঠাৎ সাধুরাতে দরকার পড়লো কেন শ্বশুরমশাই? মহারাজ তার মায়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য সাধু সজ্জনদের ভোজন করিয়ে সোনার থালাবাটি উপহার দেবেন। ব্যাস, সেই সুযোগটাই নিল আমাদের মন্ত্রী। তাই তোমাদের উপর দায়িত্ব দিলাম সাধুদের উপর নজর রাখা। আর একটা কথা, গুলটে শোন, তোদের বেশ কয়েকটা গুলতি বানিয়ে রাখতে হবে, ঠিক সময়ে কাজে লাগবে। আর দিদাকে বলে শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখবি। যা, কাল সকাল থেকেই কাজে লেগে যা। কি আমার জটা, দাড়ি, কৌপিন, কোমণ্ডুলগুলো সব গেল কোথায়? হ্যাঁ, এই তো এই বস্তায় রেখেছিলাম। না 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 না, কোথাও তো নেই। চোর এসেছিল নাকি? কিন্তু সাধুদের পোশাক কেন চোর নিয়ে যাবে, আর কেনই বা নেবে? আগে এখন বলি। আরে আরে, ওই তো গোপাল যাচ্ছে, ওকেই একবার জিজ্ঞেস করে দেখি। গোপাল, ও গোপাল, গোপাল, হ্যাঁ এসো তো ভাই, একবার এদিকে এসো তো। আমি তো তোমার দোকানে আসছিলাম, একটা জটা আর সাধুদের দাড়ি পাওয়া যাবে? সাধুদের পোশাক? কি আশ্চর্য, তোমারও লাগবে? তোমারও লাগবে মানে? আচ্ছা, আর কোনো খদ্দের এসেছিল নাকি? তাছাড়া কি নিয়ে গেল? আরে খদ্দের এলে তো ভালোই হতো। না না না, যারা এসেছিল তারা খদ্দের নয়, তারা খাঁটি চোর। 1 বস্তা পোশাক নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা গোপাল, সাধুর পোশাক কে নেবে বলো তো? নিশ্চয়ই সাধু নয়। সাধুর পোশাক সাধু নেবে কেন? আরে আমিও তো তাই বলছি, কিন্তু চোর 1 বস্তা সাধুর পোশাক নিয়ে কি করবে বলো দেখি? একটা কথা বলি, তুমি কিন্তু কাউকে এই কথাটা বলতে যেও না। তোমার লোকসান আমি মহারাজকে বলে পুষিয়ে দেব। আমি একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি, বুঝলে? একদম চুপ করে থাকো, কেমন? না না, তুমি যখন বলছো তখন কাউকে বলবো না, তবে চক্রান্তের গন্ধ কিন্তু আমিও পাচ্ছি। মনে থাকে যেন। আমি এখন যাই, চোর ধরার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। আরে গোপালজি,
তা এত সকালে আমার বাড়ি? না মানে একটা কথা সেদিন বলতে ভুলে গিয়েছিলাম। তা সেদিন ভুলে গেছিলে তো কি হয়েছে, আজ বলো। আসলে সেদিন মহারাজ যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কাল রাতে আমি দেখেছি। তোমার মা তোমাকে স্বপ্নে দেখা দিয়েছেন, এ তো খুব সুখের কথা। তা তোমার মা কি বললেন স্বপ্নে? আসলে মার চিতার মাটি আমার কাছে রাখা ছিল। মা স্বপ্নে বললেন, এগুলো রেখে আর কি করবি, মহারাজের যে মাতৃবিয়োগ যজ্ঞ হচ্ছে সেখানে আগুনে দিয়ে দিস, তাহলে আমার আত্মা শান্তি পাবে। মাতৃবিয়োগ যজ্ঞ সম্পর্কে তুমি কি জানো? আমি কি আর তোমার মতো জানি? তবে এটা জানি যে সাধু সজ্জনদের সোনার থালায় খেতে দিতে হয়, আর যে থালায় খাবে সেসব ওই সাধুদের উপহার দেওয়ারও নিয়ম আছে। তুমি যে মূর্খ তা আমি জানি, খুব প্রশ্নটা করে দেখলাম তুমি কিছুই জানো না। তা আপনি আমায় বলতেই পারেন, তবে সোনা উপহার দেওয়াটা যে মাতৃবিয়োগ যজ্ঞে দিতে হয় তা আমি জানি। বুঝলো সব বুঝলো কি? কোথায় লেখা আছে যে সোনার থালা বাটি ঘটি সাধুদের দিতে হয়? মন্ত্রী মশাই তা দেখাতে পারবেন? মন্ত্রী আমায় বলল মাতৃবিয়োগ যজ্ঞে নাকি 7 মণ ঘি, 7 মণ চাল ডাল এসব কিছুই দিতে হয় না, সব নাকি তোমার বুঝলো কি। ও বেটা নিজে বুঝলো, মরকট, গাধা, গরু, মোষ, বাঁদর। অসভ্য, শয়তান, হতভাগা, ব্যাস আর কিছু বলার দরকার নেই। এসব কথা আমি জানি পণ্ডিত, কিন্তু মন্ত্রী তোমার নামে এত বড় একটা অপবাদ দিল সেটা আমি মানতে পারছি না। তার যজ্ঞের দিন তাহলে আমি আগুনে মাটি আহুতি দিতে পারি? নিশ্চয়ই পারো, 100 বার পারো, 1000 বার পারো, কোটি বার পারো। না 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 না, কোটিবার না, কোটিবার না, একবার মাত্র দিলেই হবে। গুলটে, ওই দেখ দুটো সাধু এদিকেই আসছে রে, দেখেই মনে হচ্ছে চোর, সাধু সেজে আছে। এই একটু পেছনে লাগিয়ে আয়, আয় আয়। বেটার দাড়ি খুলে দি। না তাহলে না ওরা সতর্ক হয়ে যাবে রে। প্রণাম সাধু বাবা, এবার টোল থেকে আমায় তাড়িয়ে দেবে বলেছে, সংস্কৃতে শূন্য পেয়েছিলাম বলে। এখন কি করি সাধু বাবা? সাধু সাধু, আমার না কানে পোকা ঢুকেছে, মাথার মধ্যে কামড়াচ্ছে, মাথাটা কেটে বাদ দিয়ে দিই। সাধু সাধু। এই আমার মুন্ডু চলে যাবে আর তুমি বলছো সাধু সাধু? দুষ্টু, এটা কি সাধুর মতো কথা হলো? হ্যাঁ কিরে ঘটা, আর কিছু বলতে বলেছিল? না না না, আর কিচ্ছু বলতে বলেনি। খবরদার অন্য কিচ্ছু বলবি না। শোনো ছেলেরা, আমরা কিন্তু ওই তোমাদের সাধু সাধু ছাড়া আর কিচ্ছু বলতে পারবো না। মানা আছে কথা বলার। কার মানা গো? মন্ত্রীর। তোমরা কিভাবে জানলে? তার মানে তোমরা চোর ছিলাম, এখন আর নেই, সাধু হয়ে গেছি। হ্যাঁ আমায় যে টোল থেকে বার করে দেবে তার একটা বিহিত করো। ঘটা, কি রে, আমি তো কথা বলে যাচ্ছি, তুই কিছু বল। সাধু সাধু। ও হ্যাঁ, সাধু সাধু সাধু। তাহলে মন্ত্রী, তোমার সব ব্যবস্থা পাকা তো? কাল তাহলে মাতৃবিয়োগ যজ্ঞ হচ্ছে? আগে হ্যাঁ মহারাজ, সব কিছুর প্রস্তুতি নেওয়া হয়েছে। যাদের জন্য এত আয়োজন, তা সেই সাধু সজ্জনরা আশা করি এসে গেছেন। অনেকেই এসেছেন মহারাজ, দেখতে সাধুর মতন, তবে সজ্জন কজন তা বলতে পারছি না। তুমি কে হে বলার? যারা এসেছেন তারা দূর দেশ থেকে এসেছেন, কেউ কাশী, কেউ বা বারাণসী থেকে, শুনেছি হিমালয় থেকেও কেউ কেউ এসেছেন। মন্ত্রীমশাইয়ের কাজের কোনো ত্রুটি নেই। মাত্র দুদিনে এতজন সাধু কাশী হিমালয় থেকে এসেছেন, কি করে এলেন তা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আমি করতে পারছি না। কাশী থেকেও এসেছেন, আবার বারাণসী থেকেও এসেছেন, এটাই বা কি করে সম্ভব হলো? সেটা আমার মাথায় ঢুকছে না মহারাজ। তোমার মোটা বুদ্ধির মাথায় এই ব্যাপারটা ঢুকবে না। আচ্ছা, তারা কি যোগ বলে উড়ে এসেছেন? নিশ্চয়ই তাই, নইলে এত তাড়াতাড়ি তারা এলেন কিভাবে? মনে হয় সোনার টানে। কি বিজ্ঞানী, তোমার কি মনে হয়? মাধ্যাকর্ষণ শক্তিকেও হার মানাতে পারে সোনার শক্তি, তীব্র তার আকর্ষণ। হ্যাঁ দেখলেন দেখলেন মহারাজ, বিজ্ঞানী কি সুন্দরভাবে এই বিষয়টা বুঝিয়ে দিল। বহুদিন পর বিজ্ঞানী একটা ভালো কথা বলে ফেলল। ওর মাসোহারা একটু বাড়িয়ে দিলে ভালোই হবে মহারাজ। আজ দুটো সাধুকে না পাপাত করে ধরেছিলাম, বেটারা একদম জালি। মুখে তো খালি সাধু সাধু বলে, তবে আমাদের সঙ্গে পারবে? বেটারা শিকারি করে নিল যে মন্ত্রী তাদের কথা বলতে বারণ করেছে। কালকেই সব ফাঁস হয়ে যাবে।
তবে হ্যাঁ, তোদের গুলতি গুলি সব তৈরি আছে তো? আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে একদম চিন্তা করো না, তুমি বললেই বান মেরে মেরে ওই ভণ্ড সাধুদের জটা এমন ভাবে খুলে দেব যেন আর কোনোদিন জটাই না পড়ে। কিরে, সব তৈরি তো? তোদের লোকজন সব জটা দাড়ি লাগিয়ে নিয়েছে তো? আগে লাগিয়ে নিয়েছে, আজ কিন্তু একটা ব্যাপার ঘটেছে। কি আবার ঘটালি? তোদের কথাবার্তা শুনলেই না আমার বুক ধড়ফড় করে। না 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 না, তেমন কিছু নয়। আসলে ওই আজকে একটু কথা বলে ফেলেছিলাম কি না, এই আর কি। সর্বনাশ, কি কথা? ভিতরের কথা কাউকে বলিসনি তো? মাথা খারাপ, শুধু বলেছি আমরা চোর ছিলাম, এখন সাধু হয়ে গেছি। হ্যাঁ, তা এটা খারাপ কথা হবে কেন? চোর তোরা তো বটেই, আজ সাধু হয়েছিস, হতেই পারে। আর কিছু বলিসনি তো? না না, তেমন কিছু বলিনি, শুধু মুখ ফসকে বলে দিয়েছিলাম যে আপনি আমাদের পাঠিয়েছেন। ওরা আমার নাম বলে দিয়েছিস? ও, সর্বনাশ করে দিয়েছিস। আপনি এই ব্যাপারটা নিয়ে একদম ভাববেন না মন্ত্রী মশাই, আমরা গিয়ে বলে দেব যে আপনি আমাদের পাঠাননি, আমরা এমনি এমনি এসেছি, ব্যাস মিটে গেল। তোদের কে এত কথা কে বলতে বলেছিল বলতো? আর কাকে বলেছিস এসব কথা? ওই একটা ডেপো মতো বাচ্চা ছেলে, বেটাকে এমন সব উত্তর দিয়েছে না, আর কখনো আমাদের প্রশ্ন করতেই সাহস পাবে না। হ্যাঁ, তোরা আমার সর্বনাশ করে দিলি রে। ওই ডেপো ছেলেটা মনে হচ্ছে গোপালের বাহিনীর কেউ হবে। তাহলে কাল একেবারে সকালে যজ্ঞ মণ্ডপের পিছনে যে গাছটা আছে তার ডালে বসে থাকবি গুলতি নিয়ে। আমি যেই সাধু সাধু বলে চেঁচিয়ে উঠবো, তোরা গুলতির গুলি ছুড়বি সাধুদের জটা লক্ষ্য করে, বুঝলি? মন্ত্রীর বড্ড বার বেড়েছে। দেবো এমন না, তখন বুঝবে। আমিও কিছু কম যাই না, কিন্তু কি করতে পারি? আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসেছে। যজ্ঞের আগুনে এমন ধুনো দেব যে ওই ভণ্ড সাধুগুলি পালাবে। তারা যদি আসল সাধু হয় তাহলে এই ধুনোর ঝাঁজ নিতে পারবে। যদি বেটারা মন্ত্রীর সাজানো হয় তবে তাদের পালাতেই হবে। দেখি কে জেতে। আজ যা একটা বুদ্ধি পার করেছি না, মন্ত্রীর 12টা বাজিয়ে তবে ছাড়বো। আচ্ছা গোপাল, ওই সোনার থালাবাটি কে নিয়ে যাবে? মন্ত্রী। ও যদি নেয় তাহলে কিন্তু 7 মণ চাল আর ডাল আমিও নেবো। অতটা নেই, আছে মাত্র 2 মণ করে। আমি মহারাজকে বলে কমিয়ে দিয়েছি। ভালোই করেছো, অন্ন নিয়ে অন্যায় করা ঠিক নয়। খেয়ে পড়ে আছি, চালাকি করতে গেলে হয়তো না খেতে পেয়ে মরবো। এক্ষুনি যজ্ঞে আগুন দেওয়া হবে, তোমরা সব তৈরি তো? একদম, দাদু চেঁচালে গুলতি থেকে গুলি ছুটবে। কি করে ভণ্ড সাধুগুলো জটা সামলায়, এবার আমরাও সেটা দেখবো। স্বাগত স্বাগত সাধু সমাজ, আপনাদের প্রণাম জানাই। আমার মাতৃবিয়োগ হয়েছে তা বেশ কিছুদিন হলো। সাধু সাধু সাধু। আরে তোকে কে কথা বলতে বলেছে বলতো? মহারাজ আমাদের প্রণাম জানালেন, তো আমরা উত্তরে কিছু বলবো না? আজ কান্নায় আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। মার কথা খুব খুব মনে পড়ছে। সাধু সাধু সাধু। এই সাধু কোথা থেকে এসেছে? আগে আমরা কোথা থেকে এসেছি তা তো জানি না মহারাজ, তবে এসেছি। এরা এরা কারা মন্ত্রী? আসলে মহারাজ, এনারা সবাই সাধু সজ্জন মানুষ, ঠিক এই পৃথিবীর লোক নন। তাই এত প্রশ্নের উত্তর ওরা ঠিকঠাক বলতে পারে না। পণ্ডিত, এবার আগুন দাও, দেখি ওরা কোন পৃথিবীর মানুষ। হ্যাঁ দিচ্ছি, তারপর জমবে খেলা। বাপরে বাপরে বাপ, এই গোপালকে ছিটিয়েছে বলতো। ওরে বাবারে বাবারে বাবা, লঙ্কা ছাড়া আর কি হতে পারে? হ্যাঁ, এই রে এই রে, এই হাঁচি মারতে গিয়েছে আমার দাড়ি খুলে গেল। চল চল পালাই, চল চল এক্ষুনি পালাই পালাই। সাধু সাধু,
গুলটে টিপ করে জটায় মার যাতে চুল বেরিয়ে পড়ে। হ্যাঁ তুমি চিন্তা করো না, এমন টিপ করে মারবো যে চুল কেন সঙ্গে ঠ্যাংটাও খুলে নেব। এরা সব শয়তান, সাজানো সাধু। এদের পাকড়াও করো। কে কোথায় আছো? চলে এসো। আরে এই বটা ঘটা, আমাকে আমাকে না নিয়ে তোরা কোথায় চলি রে? ওরে বাবরে, আমার হাঁটুটা বোধহয় ভেঙেই দিল। আমি যা চলতে পারছি না রে। যা আছে কপালে থাক, আমি আর পারছি না ছুটতে। মহারাজ, এরাই মন্ত্রীর সাধু সজ্জন। দেখলেন তো এদের হাল। কাকে বিশ্বাস করবেন? সবাই চোর। যতদিন গোপাল আমার সঙ্গে আছে ততদিন আমার কোনো ভয় নেই। তাহলে কি বলতে হবে বিশ্বাসী মিলায় গোপাল, তর্কে বহুদূর? চোরগুলো তো পালিয়েছে, এবার মন্ত্রীর কি হবে? এটা আমি কি করে বলবো মহারাজ? শাস্তি দেওয়ার মালিক তো আপনি। ওর একটাই শাস্তি হতে পারে, উকুন ভর্তি দাড়ি আর জটা পুড়িয়ে ওকে রাজবাড়ির সামনে বেঁধে রাখা হোক। অনেক দূর থেকে এসেছি মা, একটু ভিক্ষে দাও। এই তোমরা সাধু সজ্জন মানুষ, কিন্তু এত বেলা এলে কি করে খাবার দেওয়া যায়? একটু সবুর করো তোমরা। হাঁড়িতে ভাত বসিয়ে তারপর খেতে দেবো। হ্যাঁ, জামাই এলো বাড়িতে, চাল ছেড়ে দাও হাড়িতে। হাঁ করে কি দেখছো? লঙ্কা ফোড়ন খাচ্ছ? জামাই এত চুল দাঁড়িতে চিনতেই পারিনি। তো বাবা, তুমি ওকে শ্বশুরের মতো সাধু হয়ে গেলে নাকি? না না না, সাধু হতে যাবো কেন? জমিয়ে ইলিশ মাছ ভাজা খাবো। কবে থেকে বলছি চালটা সারাও। তা উনি যান রাজার সঙ্গে আড্ডা মারতে। বলি মহারাজকে বলে ঘরটা যে একটু ঠিকঠাক করে নেবে, তার বেলায় মুখে কুলুপ দিয়ে থাকে। এই যে ছাতাটা, এটা বিয়ের সময় বাবা যৌতুক দিয়েছিল, তা প্রায় 30 বছর হলো। মাথায় দিয়ে পেরোলে গায়ে জল বেশি লাগে, আজ পর্যন্ত সরাই করেনি গো। বলে কিনা তুলে যাচ্ছে। আর কত চলবে শুনি? না না গিন্নি, এই ছাতা মাথায় না দিলে কেমন যেন গরম গরম লাগে, বুঝলে? আর কি আনন্দ, অথচ জল আটকাচ্ছে না, মাথায় জল পড়ে ঘিলু ঠান্ডা করে দিচ্ছি। আরে বাবা, শ্বশুর মশাই কত করে বলে দিয়েছিল, বাবা গোপাল, বৃষ্টির দিন এই ছাতা মাথায় দিয়ে চললে বর্ষার আসল মজাটা বুঝতে পারবে। তাই এই ছাতা নিয়ে চলি। শ্বশুরের কথার কি কোনো মূল্য নেই? বাবা তো এটাও বলেছিলেন, বাবা গোপাল, আমার মেয়েটাকে সুখে দেখো। তা কি সুখে আছি তা নিশ্চয়ই উনি ওপর থেকে দেখছেন। বাবা গো, এই হাড় কেপন লোকটা ছাড়া আর কি কেউ ছিল না যার গলায় মালা দিতে পারতাম? হ্যাঁ, ছিল ছিল। আমি বিয়ের দিন নিজের চোখে দেখেছি, মাঠে বেশ কয়েকটা ষাঁড় আর বলদ ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে থেকে বাবা তোমাকে পছন্দ করে নিয়ে এলো। বাবা গো, এ আমার কি সর্বনাশ করলে গো। এমন মরা কান্না জুড়লে যে খাটিয়া নিয়ে লোকজন এলো বলে আমায় শ্মশানে নিয়ে যেতে। না, আমি চললাম রাজবাড়িতে। বলি এই ছাতার মাথাটা গামছায় জড়িয়ে নিয়ে যেও। হ্যাঁ, দেখতে বেশ বাহারি লাগবে। হ্যাঁ, আরে আরে, গোপাল কি বাইরের বৃষ্টি ঘরে নিয়ে এলে নাকি? মহারাজ, আমি সারা রাস্তা ছাতা মাথায় দিয়ে ভিজতে ভিজতে এলাম,
কি আনন্দ, কি আনন্দ! আর আপনারা এই বৃষ্টি উপভোগ করতে পারছেন না বলে একটু ভেজাতে এলাম মহারাজ। মহারাজ, এভাবে সভা চালানো যায় না। গোপালকে কতদিন ধরে বলা হচ্ছে একটা নতুন ছাতা কিনতে, কিন্তু কে শোনে কার কথা? আপনি তো মাসোহারা কম দেন না। একটা ছাতা কেনার ক্ষমতা নেই গোপালের, এটা বিশ্বাস করা খুব শক্ত। গোপাল, মন্ত্রী কিন্তু ঠিক কথাটাই বলেছে। সেই আদিকালের ছাতা নিয়ে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়ালে তো আমার ইজ্জত নিয়ে টানাটানি পড়ে যাবে, আর লোকে বলবে মহারাজ তার সভাসদদের ঠিক মতো মাসোহারা দেন না। সেটা কি আমার শুনতে খুব ভালো লাগবে? গোপাল আসলে আপনাকে অপমান করতেই চায়, সামনাসামনি বলতে পারে না, তাই লোককে দেখায় যে আপনি ওকে যোগ্য সম্মান দেন না। এটা আমাদের পক্ষেও খুব অপমানজনক ব্যাপার। মহারাজ, আসলে নতুন ছাতা কেনাটা বড় কথা নয়। আমার কাছে এই ছাতাটার মূল্য অনেক, অনেক স্মৃতি জড়িত আছে এই ছাতার সঙ্গে মহারাজ। কিসের স্মৃতি গোপাল? না মানে আমার স্বর্গত শ্বশুর মশাই এই ছাতা আমায় দিয়ে বলেছিলেন, গোপাল, মাথাটাই তোমার সব, এই ছাতা তোমার মাথা রক্ষা করবে। লোকে মহারাজ বাপের স্মৃতি মনে রাখে না, তা গোপাল রাখবে শ্বশুরের কথা। শুনে এটা একটা অজুহাত। ও কত বড় গিফটে তা তো আপনি জানেন। ইচ্ছে করলে নতুন ছাতা কিনতেই পারে, কিন্তু কিনবে না, কারণ তাতে খরচা হবে সেই ভয়ে। না না গোপাল, তোমার সম্পর্কে এই সব কথা শুনতে আমার ভালো লাগছে না। ওই শ্বশুরের স্মৃতি ঘরেই রেখে দাও। কিন্তু কাল যেন দেখি তুমি একটা নতুন ছাতা কিনে সভায় এসেছো। মহারাজ, এতদিন জানতাম আপনি আমায় পছন্দ করেন, আজ আমার সেই বিশ্বাসটাও চলে গেল মহারাজ। কেন 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 গোপাল, আমার ওপর থেকে তোমার বিশ্বাস চলে গেলে আমি যে খুব অসহায় বোধ করব। আমাকে যে আপনি কতটা অসহায় করে দিলেন সেটা কি আপনি জানেন মহারাজ? ও, তোমাকে নতুন ছাতা কিনতে বলেছি বলে তুমি অসহায় বোধ করছো? তাহলে তুমি ছেঁড়া ছাতা নিয়ে আর রাজসভায় এসো না, সেটা বললে নিশ্চয়ই তুমি আর অসহায় বোধ করবে না। মহারাজ, কথা দিলাম নতুন ছাতা না নিয়ে আর এখানে আসবই না। আরে গোপাল যে, তোমার ছাতাটি কিন্তু বেশ মেঘ না চাইতেই জল দিয়ে দেয়। ঠিক যেন তুমি মোহর না দিলেও ছাতা দিয়ে দাও। সেই ছাতা তোমায় আমি গাদা গাদা দিতে পারি, শুধু দেবই না, সঙ্গে সারাইয়ের খরচাটাও দিয়ে দেব। না 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 না, তোমাকে আমার জন্য এত কিছু করতে হবে না, শুধু বৃষ্টিটা বাইরে রাখার জন্য একটা ছাতা দিয়ে দাও। একটা ছাতা তোমায় দেখাই। হ্যাঁ, এখন খুব চলছে। এই এই এইটা নিয়ে যাও, এইটা। হ্যাঁ, এইটা নিয়ে না হয় গেলাম, কিন্তু ষাঁড় তাড়া করলে এই ছাতা দিয়ে আটকানো যাবে তো? লাল রঙের কথা বলছো? আজকাল ষাঁড়গুলো যেন বলদ হয়ে গেছে, লাল রং দেখলে বরঞ্চ আদর করতে আসে। আমি বলি কি, এটা নিয়ে যাও, খরচাও খুব কম পড়বে, বুঝেছো? এই নাও, দাও। 1 নয়া পয়সা, একটু বেশিই দিলাম। লাভের টাকায় আমার তরফ থেকে বাতাসা কিনে খেও। ঘটা দেখ, গোপাল নতুন ছাতা কিনে কেমন বুক ফুলিয়ে হাঁটছে। এই খবরটা চল চল মন্ত্রীকে দিয়ে আসি। ছাতাটা কিন্তু দারুণ, তাই না? আজ একটা দারুণ ব্যাপার ঘটেছে। কি ব্যাপার রে? গোপাল দেখলাম একটা লাল ছাতা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। ছাতাটা কিন্তু একেবারে খাসা। নিশ্চয়ই তার জন্য বেশি দাম দিতে হয়েছে। তা তো হবেই, কিন্তু গোপাল যা কিপটে, তার হাত দিয়ে পয়সা বার করা না খুব শক্ত।
আচ্ছা আচ্ছা, ছাতাটার রং কি যেন বললি? লাল টুকটুকে। মনে হচ্ছিল বেটাকে ধাক্কা মেরে কাঁদার মধ্যে ফেলে দিয়ে ছাতাটা কেড়ে নি, কিন্তু আপনি বলেননি বলে আমরা কিচ্ছু করতে পারলাম না। সেটাই তোদের করতে হবে। গোপাল রোজ এক পথ দিয়েই রাজবাড়ি আসে, সেই পথে তোরা দুপাশে দুজন লুকিয়ে থাকবি। রাস্তায় একটা কড়া মাঞ্জা দেওয়া সুতো ফেলে রাখবি। সুতোর একটা দিক বটার হাতে আর একটা দিক ঘটার হাতে থাকবে। গোপাল ওই জায়গাটা পার হতে গিয়ে হোঁচট খেয়ে কাদায় পড়ে যাবে, আর পড়ে গেলেই ছাতা হাত থেকে ছিটকে যাবে। ও ভারী শরীর নিয়ে উঠতে উঠতে তোরা গোপালের নতুন ছাতাটা নিয়ে চম্পট দিবি, বুঝলি? সে তো বুঝলাম, কিন্তু বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিয়ে আসবো তো? ওরে বলদ, মাথায় দিয়ে আসলে লোকে দেখে ফেলবে তো, চিনে যাবে না। আমি বুঝে গেছি, হ্যাঁ আমি বুঝে গেছি। তাহলে কাজটা করে ফেল। বাহ, ছাতাটা তো বেশ ভালো, গায়ে জলই লাগছে না, জামা কাপড় শুকনোই আছে। না, কিনে বেশ ভালোই করেছি, যদিও 1 পয়সা চলে গেল। যাক, মহারাজের নির্দেশ অমান্য করি কিভাবে? এই এই দেখ দেখ দেখ, গোপাল আসছে। আহা, মাথায় কি সুন্দর লাগছে ওই লাল রঙের ছাতাটা। তোর ছাতার মাথার কথা বন্ধ করবি? গোপাল কিন্তু এসে গেছে। নে, সুতোটা ভালো করে ধরে রাখ। রেখেছি বাবা, রেখেছি, তুই অত চিন্তা করিস না তো। বৃষ্টিতে মাথা তো বাঁচলো, কিন্তু এত কাদা। এই রে, পড়ে গেলাম যে, ছাতাটাও গেল ছিটকে। ওরে, কে আছিস? আয় না, আমায় একটু ধর না। ছুটে চল ঘটা, এখন লোকজন কেউ নেই। গোপালের ছাতাটা এই বেলা আগে বাগাই। চল চল। বয়স হয়ে গেছে রে, হাঁটুতে বেশ লেগেছে, এবার রোগা হতে হবে। এই 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 এই, তোরা কারা রে? আমার ছাতা নিয়ে পালিয়ে যাচ্ছিস? চোর চোর চোর, ধর ধর। আরে আরে আরে, এভাবে কেউ পড়ে? আরে কাদা রাস্তায় একটু সাবধানে তো চলতে হয়। আমার ছাতাটা কেউ চুরি করে দিয়ে গেছে, তোমরা কাউকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো, দুটো লোক ছাতাটা নিয়ে পালালো। তোমরা কেউ ধরতে পারলে না? আরে ওরা পাকা চোর, এই কাদার রাস্তায় যেভাবে ছুটে পালালো তাকে ধরবো আমরা? ধরতে গিয়ে তো কাদা মাখামাখি হয়ে যাব। আচ্ছা, আপনি কে বলুন তো? খুব চেনা চেনা লাগছে। আমার নাম গোপাল ভাঁড়। চলুন চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না না, তার দরকার নেই, আমি এখন বাড়ি যাব না, যাব রাজবাড়ি। কি একটা ভূত ঢুকে পড়লো রাজসভায়, কেউ কোনো বাধা দিল না? ইনি ভূত বটেই, তবে আপনার খুব কাছের লোক, চিনতে পারছেন না? না না, চেনাচিনির কোনো প্রশ্নই নেই। কাল গোপাল ঢুকে রাজসভাটাকে পুকুর বানিয়ে দিয়েছিল, আজ একটা ভূত এসে পুরো খাটাল করে দিল। এটা কি রাজসভা নাকি ভূতেদের আড্ডা? আমি সেই গোপাল যে আজ ভূত হয়ে এসেছে মহারাজ। মহারাজ, লাল রঙের বাহারি ছাতা কিনেছে গোপাল, তার এই দশা। আচ্ছা, আমি লাল রঙের ছাতা কিনেছি, তা কি করে জানলেন মন্ত্রী মশাই? আপনি তো সেখানে ছিলেন না। ছাতা মাথায় দিয়েই এই অবস্থা হলো তোমার? হায় হায় হায়, তোমার কি কোনো কালেই বোধ হবে না গোপাল? মন্ত্রী মশাই জানেন, পড়ে গিয়ে আমি চোখে সর্ষে ফুল দেখছিলাম। মন্ত্রী মশাই নিশ্চয়ই খুব কাছ থেকে দেখেছে, নইলে লাল রঙের ছাতা উনি বললেন কিভাবে? বাহ বাহ, বেশ, এখন আমার নামে মহারাজের কাছে অভিযোগ করা হচ্ছে। মন্ত্রী, তুমি যে লাল রঙের ছাতা বলেছো সেটা আমিও শুনেছি, কিন্তু আমার প্রশ্ন হলো ছাতাটা যে লাল রঙের সেটা তুমি জানলে কিভাবে? আন্দাজে মহারাজ, এখন এই নগরে লাল আর কালো এই দু ধরনেরই ছাতা পাওয়া যায়। গোপালের আগের ছাতা কালো ছিল, তাই নিশ্চয়ই নতুন ছাতা লাল রঙেরই কিনবে, সেটাই তো স্বাভাবিক। আমার এখনকার গরুটা সাদা রঙের, ভাবছি এবারের গরুটা সবুজ রঙের কিনবো। সবুজ রঙের গরুর নাকি খুব চাহিদা বাজারে। তা তোমায় কাদায় কারা ফেলে দিল গোপাল? তুমি তাদের ধরতে পারলে না? আমাকে ধাক্কা মেরে ফেলেনি মহারাজ, কায়দা করে ফেলেছে, মানে বুদ্ধি খাটিয়েছে। এবার আমিও খাটাবো, আর খাটাবো যখন তখন তাদেরও একটু ঘাঁটাবো।
একটা ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে? আরে তোমাকে সাহায্য করব না তো কাকে করব? ওই পাজি মন্ত্রীটাকে। বলো বলো কি করতে হবে বলো। আমার নতুন কেনা লাল রঙের ছাতাটা চুরি হয়ে গেছে আজ। চুরি না বলে ছিনতাই বলাই ভালো। তা তো শুনলাম রাজসভায়। শুনেছিলাম তুমি ছাতা নিয়ে কি একটা গবেষণা করছিলে, সেটা কতদূর হলো? হ্যাঁ, এমন ছাতা যার লাল বোতাম টিপলে উপরে উঠে যাবে, কালো বোতাম টিপলে নিচে নেমে আসতে পারবে। ব্যাস, তাতেই আমার কাজ হবে। তা হাতের কাছে ওরকম একটা ছাতা আছে নাকি? হ্যাঁ আছে তো। এই নাও। বিজ্ঞানী, তুমি আমার যে কি উপকার করলে তা কি করে বোঝাবো বলো তো? ছাতা চোর ধরতে পারলে আমি খুব খুশি হব গোপাল। হ্যাঁ, গোপাল, তোমাকে আমি ওই ছেঁড়া ছাতাটা নিয়ে রাজসভায় আসতে বারণ করেছি, কিন্তু তুমি সেই ছাতা নিয়েই আজ আবার এসেছো। মহারাজ, আমায় আবার একটা ছাতা কিনতে হবে, সেটা আবার চুরি হয়ে যাবে। মন্ত্রী আবার না দেখেই ছাতার রং বলে দেবে। কি হচ্ছে মহারাজ? আপনি এর প্রতিকার করুন। মহারাজ, কাল থেকে গোপাল আমায় ঘুরিয়ে বারবার ছাতা চোর বলে যাচ্ছে। এটা একজন গণ্যমান্য মন্ত্রী সম্পর্কে বলা উচিত। এটা কিন্তু ঠিক হচ্ছে না গোপাল। তুমি কিন্তু সত্যি কাল থেকে মন্ত্রীকে ঘুরিয়ে ছাতা চোর বলেছো, কেন বলো তো? মহারাজ, মন্ত্রী মশাই আমার ছাতার রং কি করে বলে দিল? আমি সারা নগর খুঁজে আর একটাও লাল ছাতা পাইনি, কিন্তু আমার ছাতার রং যে লাল সেটা কাল কি করে বললেন মন্ত্রী মশাই? সামান্য এই প্রমাণের উপর ভিত্তি করে মন্ত্রীর মতো একজন উচ্চপদস্থ সভাসদকে তো দায়ী করা যায় না গোপাল, এটা তোমায় বুঝতে হবে। ওর মোটা বুদ্ধিতে এই ব্যাপারটা ঢুকবে না মহারাজ। ওকে বরঞ্চ আপনি সভা থেকে বার করে দিন। বার করতে হবে না মহারাজ, প্রমাণ ছাড়া এখানে আসবই না, এই আমি বলে গেলাম। মন্ত্রী মশাই নিশ্চয় শুনলেন। গিন্নি, তুমি আগে ভালো করে শোনো, আজ কিন্তু রাতে আমি পটল তুলব। কোন দুঃখে পটল তুলতে যাবে তুমি? ছাতা ছাতা, আমার নতুন কেনা ছাতাটা এইভাবে চুরি হয়ে যাওয়ার দুঃখে। শোন, তোরা এই কোল বালিশটাকে মানুষ বানিয়ে কাপড় দিয়ে ঢেকে দে, ঢেকে একেবারে দড়ি দিয়ে বেঁধে ফেল, তারপর ভিজিয়ে চুপচুপে করে দিস। আমি বেরিয়ে গেলেই চিৎকার করতে শুরু করবি। তোদের দিদা এই কাজটা খুব ভালো পারে, তোরা শুধু দিদার নকল করে চেঁচাবি, লোকজন আসবেই। তাহলে মরা কান্না শুরু করি? না না না, এখন না, এখন না, আমি বেরিয়ে গেলে তার দুদণ্ড পর, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, বুঝেছি। যাবে একটা চোর ধরতে, তার জন্য কত কেরামতি। হ্যাঁ, আরে বাবা, হাতে নাতে চোর ধরার মজাটাই আলাদা গিন্নি। ও গো, তুমি এভাবে জলে ডুবে চলে গেলে গো, এখন আমাকে কে দেখবে? দাদু, কি এমন দুঃখ পেয়েছো যে এত রাতে জলে ডুবে মরতে হলো? দাদা, তোমার ভরসাতেই তো এত বছর ছিলাম, এবার আমরা কোথায় যাই বলো তো? দরজাটা একটু খুলুন তো। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দরজাটা একটু খুলুন তো, খুব দরকার আছে। মন্ত্রী মশাই, কে? দরজাটা এত একটু খুলুন রাতে? তো, খুব গলাটা দরকার খুব আছে। চেনা ও চেনা মন্ত্রী লাগছে। মশাই, আমি গোপাল মন্ত্রী মশাই, ছাতাটা নিতে এলাম, দরজাটা একটু খুলুন না। কি এত বড় সাহস? খুব দরকার আছে। এত রাতে আমার বাড়িতে এসেছো ছাতা নিতে? চোরের মায়ের বড় গলা, বলছি একটু আলোচনা আছে আপনার সঙ্গে। কি বললে? চোরের মার বড় গলা? আজ তোমার একদিন কি আমার একদিন? কি হলো? কোথায় গেল? এই মাত্র তো ডাকলো, নিশ্চয়ই কোথাও লুকিয়েছে। টুকি, এই যে আমি এখানে, চালাই একটু আসুন না, গল্প করি। এত তাড়াতাড়ি ওই ভারী চেহারা নিয়ে চালায় উঠলো কি করে? হ্যাঁ, এত রাতে মস্করা হচ্ছে আমার সঙ্গে? কাল মহারাজকে বলে ফাঁসিতে লটকাবো তোমাকে। নিচে নামো, নিচে নামো, নইলে লোক ডাকবো। লোক ডাকবেন? ডাকুন না, আমাকে কেউ ধরতে পাবে না, ধরতে পাবে না।
একটু উপরে আসুন না, ধরে দেখুন তো। বুঝতে পারছি না গোপাল না কোনো ভূত। বাপরে, আমি বাবা ঘরে চলে যাই। ও মন্ত্রী মশাই, দরজাটা একটু খুলুন না, ছাতাটা একবার দেখি যত্নে আছে কিনা। তুমি কি সত্যি গোপাল নাকি অন্য কেউ? উমা, দেখো এখন চিনতেই পারছে না। আরে আমি আপনাদের গোপাল, যার নতুন ছাতাটা আপনি চুরি করিয়েছেন। দরজা বন্ধ করে রাখলে হবে? আমি ঠিক দরজা খুলে ঢুকে যাব। না না, আমি বার হচ্ছি। এবার চিনতে পারছেন মন্ত্রী মশাই? তুমি তো আমাদের গোপাল ভাঁড়। ছিলাম, এখন আর নেই। মানে আপনাদের গোপাল আজ একটু আগে জলে ডুবে মরে গেছে। মানে গোপাল জলে ডুবে মরে গেছে? তাহলে তুমি? গোপালের ভূত। বাঁচাও, বাঁচাও, আমাকে ভূতে ধরেছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ব্যাটা পালিয়েছে, এবার ঘরে ঢুকে আমার ছাতাটা নিয়ে নি। কেন এমন ভাবে চলে গেলে গো? কার ওপর রাগ করে? এখন আমাদের কি হবে গো? কে আমাদের গল্প শোনাবে বলো তো? গোপাল কি সত্যি নেই, মরে গেছে? কিন্তু একটু আগে মানে একটু আগে তাহলে কাকে দেখলাম? হ্যাঁ, দাদুর ভূত। দাদু কি ভূত হয়ে আছে? ও ভাই! গোপাল যদি ভূত হয়ে গিয়ে থাকে তবে এক্ষুনি তার দেহ সৎকার করা উচিত। চলো হে, চলো সবাই চলো। না 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 না, একটু দাঁড়ান। মহারাজকে একটা খবর দিতেই হবে, নইলে মহারাজের কাঁধেও গোপালের ভূত চাপতে পারে। সেদিন মহারাজ যা অপমান করেছিল গোপালকে। কেন যে গোপালের ছাতাটা চুরি করলাম? এখন কি গোপালের ভূত আর আমায় ছাড়বে? কি জানি বাবা, প্রিয় জিনিসের প্রতি ভূতের একটা লোভ থাকে, হয়তো সে কারণেই গোপাল ছাতা ফেরত চাইছে। দেখি মহারাজকে সব বলি, উনি কি বলেন সেটা শুনি, তারপর যা করার করব। ছাতা ফেরত না পেলে কিন্তু আপনার ঘাড় মটকাবো। উরি বাপরে বাপ, ভূত এখানেও? শুধু ছাতা নয়, মহারাজকে সব স্বীকার করবেন, নইলে কিন্তু ঘাড়ে মুন্ডু থাকবে না। কেন এমন ভাবে চলে গেলে গো? গোপাল জলে ডুবে আত্মহত্যা করলো? ওর তো এই কাজ করার কোনো কারণ নেই। মহারাজ, আপনাকে না বলে এই কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেবেন। কি মন্ত্রী মশাই, এবার সব কথা খুলে বলুন। আমি স্বীকার করছি, ওই ছাতা আমি আমার সাগরেদদের দিয়ে চুরি করিয়েছিলাম গোপালকে বিপদে ফেলার জন্য। আমি ছাতা ফেরত দিয়ে দেবো, কথা দিচ্ছি মহারাজ, কথা দিচ্ছি। মহারাজ, ওর মুখ থেকে সত্যি কথাটা বার করতেই এই নাটক করতে হয়েছিল। তোমাকে যে অপমান করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু একটা কথা বলতো, তুমি উঠলে কি করে? এখানে আমার কোনো কৃতিত্ব নেই মহারাজ, সবটাই প্রাপ্য বিজ্ঞানী। বিজ্ঞানী এমন ছাতা বার করেছে যে ছাতায় উড়ে উড়ে যাওয়া যায়। আমি এই আবিষ্কারের জন্য বিজ্ঞানীর মাসোহারা বাড়িয়ে দিলাম, আর বুদ্ধির জন্য তোমার। কিন্তু চোরের কি হবে? তা তোমার পুরনো ছাতাটা আছে তো, ওটা মন্ত্রীকে দিয়ে দাও। মন্ত্রী এখন থেকে ওই ছাতা নিয়েই রাজসভায় আসবে। আজ যা বৃষ্টি হচ্ছে, মন্ত্রী আসবে কি করে? তুমি এবার থেকে ওই ছাতা মাথায় নিয়ে বাইরে বসবে। দেখি দেখি কতটা বৃষ্টি তুমি সহ্য করতে পারো। এখন আমাকে ব্যাঙেও মারছে। আর পারি না বাবা, এত কাজ যে একার হাতে করা সম্ভব? মানুষটার মনে এতটুকু দয়া মায়া নেই গো। দেখতে দেখতে খেতে খেতে আমার কোমর ভেঙে গেল, আর উনি তার রসিয়ে রসিয়ে দেখছেন। বউয়ের প্রতি যদি একটু মায়া থাকতো তাহলে একটা কাজের লোকের খোঁজ করতেন। সেদিকে নজর আছে? কি করে আমাকে দিয়ে খাটানো যায় তার ফন্দি ফিকির করে বেড়াচ্ছে।
এভাবে আর কতদিন চলবে? আমিও ফিকির করছি লোকটাকে কি করে জব্দ করা যায়। হ্যাঁ, অনেক হয়েছে আর নয়, এবার আমাকে একটা কিছু করতেই হবে। হ্যাঁ। বাহ, এত ভালো কাঁঠাল এখন আর পাওয়া যায় না। যাই, এখানে বসেই খাই। জীবনে তো খাওয়াটাই শিখেছো, হ্যাঁ? একটু যে বউকে কাজে সাহায্য করবে তা মনেই আসে না। ওহ, একটু যে কাঁঠাল মন দিয়ে খাবো তার কোনো উপায় আছে? পায়রার মতো শুধু বকম বকম করেই চলেছে। আরে বাবা, আমারও কাজ থাকে, তা তুমি দেখতে পাও না, তার জন্য আমি কি করতে পারি? এই জন্যই তো বলছি গো, একটা কাজের লোক রাখো, কাজের লোক, তাকে খাটিও, আমাকে রেহাই দাও। এমনিতেই চাল আনতে ডাল ফুড়োয়, তার উপর কাজের লোক। তোমার কোনো রাজা উজিরের বাড়ির বউ হওয়া উচিত ছিল, বুঝলে? তখন যদি জানতাম তুমি আসলে হড়কে পণ, তাহলে মালাটা আমি কোনো গাধার গলায় দিয়ে পালাতাম। হ্যাঁ, আমি কেপন? তাহলে যে ডাল ভাত খাও সেগুলো কি আকাশ থেকে আসে? হ্যাঁ, আমাকে হাড় খাটুনি খেতে মহারাজকে সন্তুষ্ট রাখতে হয়, বুঝলে? যা পাই সেটাই যথেষ্ট, কাজের লোকের আশা করো না। কি খাবার খোটা দিলে? তাও সামান্য একটা কাজের লোক রাখতে বলেছি বলে এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। আমি চললাম বাপের বাড়ি। কয়েকদিন তোমার মুখ দর্শন করতে হবে না, বাবা বাঁচবো। আর শোনো, আমাকে ডাকতে গিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, আর যেদিন ইচ্ছে সেদিন ফিরবো। হ্যাঁ হ্যাঁ, যাও, বেশ কদিন বাপের বাড়িতে আরাম করে এসো, তোমার যতদিন ইচ্ছে। এ কি মহারাজ, আপনি তো কিছুই খাচ্ছেন না, অসুস্থ বোধ করছেন? রাজবৈদ্যকে খবর দেব? না, আমার কিছু হয়নি। দরকার হলে আমি খবর দেব, তোমায় আর দুশ্চিন্তা করতে হবে না। কি বলছেন মহারাজ? আপনি অসুস্থ হলে তো রাজ্যটাই চলবে না। দয়া করে আমাকে বলুন, আপনার ঠিক কি হয়েছে? বললাম তো, তেমন কিছুই নয়। আসলে আমার কিছু খেতে ভালো লাগছে না, কোনো স্বাদ পাচ্ছি না, মুখে যেন রুচি নেই। আসলে এক ধরনের রান্না খেতে খেতে না একেবারে বিরক্তি এসে গেছে। ও, তাহলে নতুন পাচকের খোঁজ করি। একই পাচকের রান্না খেতে খেতে বিরক্তি হতেই পারে। এটা ঠিক কোনো অসুখ নয় রানী, এটা হলো ক্লান্তি। দেখা যাক, মানে ভেবে দেখি কি করা যায়। এদিকে আবার আমার রাজসভায় যেতে দেরি হয়ে গেল, এ নিয়ে বরং আমরা রাতে আলোচনা করব, কেমন? মহারাজ, আজ আপনাকে কেমন জানি শুকনো শুকনো লাগছে। মহারাজের যদি কোনো অসুখ হয়ে থাকে সে খবর সবার আগে আমি জানবো, তুমি প্রশ্ন করা কি? হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার মন্ত্রী, গোপালই রাজসভার একজন মাননীয় সদস্য, আমার শরীর নিয়ে প্রশ্ন করার পূর্ণ অধিকার তার আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এ বিষয়ে জেনে ও কি করবে? গোপালের কোনো ক্ষমতা আছে আপনার মুখে হাসি ফোটানোর? আমি তো একমাত্র গোপালের কথাতেই মজা পাই, সুতরাং পারলে ওই পারবে। আগে মন্ত্রী মশাইয়ের সামনে আমার প্রশংসা করবেন না মহারাজ, ওনার তাতে মনে কষ্ট হয়। আর কে না জানে, মনে কষ্ট নিয়ে রাজকার্য হয় না। মহারাজ, গোপাল আমাকে হিংসুটে বলে আবার আপনার সামনে আমায় অপমান করলো। এর একটা বিচার আপনি করুন। তোমাদের মধ্যে বিবাদ তোমরাই মিটিয়ে নাও তো, আমার কোনো ভূমিকা কি এর মধ্যে থাকা উচিত? মহারাজ আজ মন্ত্রীকে জব্দ করেছে। আরে বাবা, কে কাজের আর কে কাজের নয়, এটা কি আর তিনি জানেন না? নিশ্চয়ই জানেন। একেই বলে তালকানা। দেখলি না, আমার মাথার উপর একটা চকচকে তাল আছে, সেটা তোর পছন্দ হলো না? তুই মন্ত্রীর চাইতো বোকা। তাল যখন আমার তালু না ফাটিয়ে পায়ের কাছেই পড়েছে, তখন এটাকে বাড়ি নিয়ে যাই। এটার জন্য আমার মহারাজকে বলতে যাব? উনি হয়তো তাতে রেগেও যেতে পারেন। আজ নিয়েই নি। আচ্ছা, রাজবাড়ির তাল বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, দেখাচ্ছে মজা। মহারাজকে এক্ষুনি জানাতে হবে। তালটা পড়ে গেল। আমি এত দূর থেকে এলাম এই গাছের তাল খেতে, আর তালটাই পড়ে গেল। পড়লি যখন ওই বুড়োটার মাথায় পড়লি না কেন? তাহলে তালটা নিতে সুবিধে হতো। ঠিক আছে, বুড়ো কোথায় যায় সেটা তো আগে দেখি, তারপর তালটা ঠিক চুরি করে নিয়ে যেতে পারবো। মাথাটা তালের বড়া হয়েছে তো, খুব বাঁচা বেঁচে গেছি।
কিন্তু তালের বড়া কে রাঁধবে? গিন্নি আর সময় পেল না বাপের বাড়ি যাওয়ার। দেখি আমি আগে তো তালটা ছুলি, তারপর দেখি রাঁধতে পারি কিনা। পুরোটা তালের বড়া খাবে বলছে। আরে আমিও তো তাই ভাবছি, তালের বড়ার কথা। ছিলাম রাঁধুনি, হয়ে গেলাম পেতনি। কত লোককে কত খাবার রেঁধে খাইয়েছি। এই তালের বড়া যদি সবাইকে খাওয়াতে পারতাম, বুড়োটার সঙ্গে যাই তো, দেখা যাক কি হয়। মহারাজ, একটা কথা বলার জন্য আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম। না না, বিরক্তির কি হলো? আমি তো মিষ্টি রোদে বাগানে পায়চারি করছিলাম। এইমাত্র দেখলাম গোপাল বাগানের তাল কুড়িয়ে বাড়ি নিয়ে গেল। রাজবাড়ির তাল না বলে নিয়ে যাওয়া একটা অপরাধ। এর জন্য ওর শাস্তি পাওয়া উচিত। এ কি ছেলে মানুষের মতো কথা বলছো মন্ত্রী? একটা তাল নিয়ে গেছে বলে ওকে শাস্তি দিতে হবে? তুমি না তিলকে একেবারে তাল করে ছাড়ো। না মানে মানে আমি বলছিলাম, যা বলার কাল রাত সভায় বলো। এখন তো মুশকিল পড়া গেল, এই তাল থেকে বড়া কি করে রাঁধবো? ঠিক আছে, আগে পুকুরে একটা ডুব মেরে আসি, তালটা রান্নাঘরে রেখে আসি। বুড়োটা গেছে, এবার যাই, সেই সুযোগে তালের বড়াটা করে আসি। হাত একেবারে নিষ্পিস করছে, কতদিন তালের বড়া ভাজিনি। তালটা যে মাথায় পড়েনি এটাই ভাগ্য। লোকে বলে তাল নাকি কানা। মোটেই নয়, তালের যথেষ্ট তাল জ্ঞান আছে, কিন্তু তালের বড়াটা রাঁধবে কে? তাল ছোলা হয়ে গেছে, এবার তালের রস বার করতে হবে। আহ, একটা ডুব মেরেই কি শান্তি! যা ভ্যাপসা গরম পড়েছে, বাপরে বাপ, মনে হচ্ছে আরো কয়েকটা ডুব মারি। যাক, রস বেরিয়ে গেছে, এবার তালের বড়া। কতদিন খাইনি গো, আজ আমার ভাগ্য ভালো, তাই তাল পেলাম। যাই, এবার গা মুছে ঘরে যাই। না, গিন্নি রাগ করে চলে গেল। এতটা খারাপ কথা আমার বলা উচিত হয়নি। আসবে, নিশ্চয়ই ফিরে আসবে, তখন তখন না হয় একটা তাল নিয়ে আসবো। ও রাঁধলে দুজনে মিলে বেশ জমিয়ে খাবো। আরে, তালের গন্ধ পাচ্ছি, তাহলে কি গিন্নি এসে গেল? বাহ, বেশ চমৎকার হলো। আরে বাবা, আমার উপর রাগ করে কি বেশি দিন থাকা যায়? যাই, গিন্নি কি একেবারে রান্নাঘরে গিয়ে চমকে দিয়ে আসি। কি এটা কে বসে আছে? দেখে তো পেতনি মনে হচ্ছে। বাপ রে বাপ, পেতনি! এবার কি করি? যাক, ভাজা হয়ে গেছে, এবার এগুলিকে নিয়ে চম্পট দিতে হবে। না 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 না, এভাবে ভয় পেলে তো চলবে না। পেতনিটা যখন তালের বড়া ভেজেই ফেলেছে, তখন সে নিশ্চয়ই অন্য রান্নাও করতে পারে। তাহলে তাহলে পেতনিটাকে কবজা করা যায় কিনা তাই ভাবতে হবে। আবার যেতে হবে, তার আগে ওই বুড়োটার জন্য কয়েকটা বড়া রেখে দিয়ে যাই। হ্যাঁ, এবার তোকে ধরতে পেরেছি। এমন মন্ত্র পড়া জল ছিটিয়ে দিয়েছি যে পালাতে পারবি না। হ্যাঁ, পালালেই পুরো ছাই হয়ে যাবি। ওরে বাবারে বাবারে বাবা, এই লোকটা নিশ্চয়ই ভূতের ওঝা, আমাকে মন্ত্র পড়া জল ছিটিয়ে আটকে ফেলেছে। এবার কি করি? পালাবার পথ নেই তো।
পালানোর চেষ্টা করিস না। আমার নাম গোপাল ওঝা। অনেক ভূতকে এভাবে ধরে ফেলেছি। বল 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 বল, তুই আসলে কে ছিলি বল? না 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 না, আমায় পুড়িয়ে মেরো না গো। আমি খুব দুঃখী, ছিলাম এক রাঁধুনি। আমার মনিবরা যা খেতে চাইতো আমাকে সেটাই রান্না করে খাওয়াতে হতো। নিজের মতো করে কিছুই রেঁধে উঠতে পারিনি, তাই আজ তাল পেয়ে মনে হলো ভালো করে তালের বড়া করে খাই। তাই তাই অপরাধ নেবেন না ওঝা মশাই, আমি খুব ভালো মেয়ে ছিলাম। তোর দুঃখের কথা শুনে আমারও খুব মায়া হচ্ছে বুঝলি। দেখি তো কেমন তালের বড়া রেঁধেছিস দেখি। যদি কথা দাও যে আমাকে তোমার মন্ত্রে পুড়িয়ে মারবে না, তাহলে তোমাকে খাওয়াতে পারি। আরে আরে কথা দিলাম কথা দিলাম, এখন দিয়ে একটা খাই তো দেখি। আর তুই আগে মানুষের রূপ ধর, পেতনির মতো থাকলে সবাই তো ভয় পাবে রে। কি গো ওঝা মশাই, মানুষের মেয়ে মনে হচ্ছে তো? মহারাজ, পরের দ্রব্য না বলে নেওয়াটাকে আমরা ছোটবেলা থেকে জানি অপরাধ, কিন্তু সেই অপরাধ যদি আপনার সবার কোনো সভ্য করে থাকে তাহলে কি তাকে এই অপরাধ থেকে ছাড় দেওয়া হবে? কেন 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 তাকে ছাড় দেওয়া হবে কেন? বলো বলো, কে রাজবাড়ির দ্রব্য না বলে নিয়ে গেছে? সে আপনার সামনেই বসে আছে এবং গর্বের সঙ্গে এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীন, সে যেন কিছুই হয়নি এমন ভাব করে বসে আছে। আরে মুশকিলের ব্যাপার, তখন থেকে প্যাঁচ মারছো। সেই ব্যক্তি এই সভাতেই আছে এবং তার নাম গোপাল ভাঁড়। গোপাল সম্পর্কে তুমি কাল থেকেই পেঁচাল পেরে যাচ্ছ। আচ্ছা, এবার স্পষ্ট করে বলো তো কি বলতে চাইছো? গোপাল আপনার বাগান থেকে একটি দ্রব্য চুরি করেছে। কোন দ্রব্য চুরি হয়েছে সেটা এখনো না বললে তোমাকে কিন্তু সভার বাইরে বার করে দেব। আগে মহারাজ, একটি পাকা তাল। গোপাল, সত্যি কি তুমি আমার বাগানের তাল নিয়েছো নাকি? হ্যাঁ আগে নিয়েছি মহারাজ। একটি তাল আমার পায়ের সামনে এসে পড়ায় আমি সেটি ঘরে নিয়ে যাই। গোপাল, তোমাকে কিন্তু শাস্তি পেতেই হবে। তোমার শাস্তি হলো তুমি এই সভার সবাইকে তালের একটা রান্না খাওয়াবে। কেমন ভালো শাস্তি হলো তো? স্বচ্ছন্দে মহারাজ, কিন্তু আপনি কালই বলছিলেন কোনো খাবারই আপনারা রুচি নেই। তাহলে সবাইকে বলুন বাড়ি থেকে একটা করে রান্না নিয়ে আসতে, খেয়ে দেখবেন হয়তো আপনার খাবারের রুচি ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাও ভালো বলেছো। তাহলে সবাই কাল বাড়ি থেকে একটা করে রান্না করে আনবে, দেখি কার রান্না আমার খাবারের রুচি বদলায়। আর যার রান্না এই কাজটা করতে পারবে তাকেই পুরস্কৃত করা হবে। মন্ত্রী আমাকে ফাঁসাতে চেয়েছিল, এবারে নিজেই ফেঁসেছে। ওর গিন্নি যে বাড়ি নেই এটা আমি জানি, আর আমার যে পেতনি আছে সেটা ও জানে না। এই তুই কে রে? আমার রান্না ঘরে ঢুকে কি করছিস? হ্যাঁ, আরে আমি একটা পেতনি, এসেছি তালের গন্ধে। তুমি কে? আরে আরে আরে, তোর মতো কত ব্যক্তি দেখলাম জীবনে, তোর এত বড় সাহস তুই আমার সংসারে ঢুকে পড়েছিস? হ্যাঁ, দেখাচ্ছি মজা। এই 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 দেখি তো ঝাঁটাটা কোথায়? আরে আরে আরে, ও সত্যি একটা পেতনি, তালের গন্ধে এখানে এসেছে। আমি মন্ত্র পড়ে ওকে ধরে রেখেছি, খুব ভালো রান্না করে, তুমি খেয়ে দেখলে বুঝবে। দাও তো পেতনি, কাকিমাকে কয়েকটা তালের বড়া দাও। ও মা গো, একদিনের জন্য বাপের বাড়ি গেছি আর এই লোকটা ঘরে আরেকটা বউ এনে তুললো। এবার আমার কি হবে গো? এ কি সর্বনাশ আমার হলো! আমি এখন গলায় দড়ি দিয়ে মরবো। আহা, আরে কি মুশকিল, ও মানুষ নয়, সত্যিই পেতনি। আমি কি করে বোঝাবো গো? ওরে পেতনি, ওরে পেতনি, তুই তো নিজের রূপে ফিরে যা, দেখি তাতে বিশ্বাস করানো যায় কিনা। একবার মানুষের বেশ ধরেছি, আর কি ইচ্ছে করে বলো আবার পেতনি হতে? দেখেছো দেখেছো, সব এই লোকটা শয়তানি, সব আমাকে বাপের বাড়ি পাঠিয়ে কাকে না কাকে ঘরে এনে তুলেছে। ওগো, এবার আমার কি হবে গো? আমার কর্তা আরেকটা বিয়ে করেছে গো। এই এরকম পেতনির মতো চেঁচিও না তো। এই আমাকেই বলে কিনা পেতনি? আমার কি হবে গো? বলে আমি নাকি পেতনি? আরে
এই দেখো হাত বাড়িয়ে এখান থেকে তালের বড়া নিয়ে আসছি দেখো। কি গো এই খাবো? হ্যাঁ খাই। যা গন্ধ ছেড়েছে না, খুব লোভ হচ্ছে খেতে। হ্যাঁ কি আর হবে, পেটনি হয়ে যাবো। হ্যাঁ তোমার ঘাড়ে চাপবো। ও দারুণ হয়েছে খেতে। না তোমার রান্নার হাত আছে। তাহলে তো হয়েই গেল। ওর একটা নাম দিতে হবে, বুঝলে? কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? হ্যাঁ, রাধুনি। কেমন হবে গো নামটা? খুব মিষ্টি নাম, তোমরা আমায় রাধুনি বলেই ডেকো। এই তুমি কি সব রকম কাজই করতে পারো? হ্যাঁ গো কাকিমা, সব কাজ, জল তোলা থেকে কাপড় কাচা, রান্নাঘর মোছা, সব। শোনো, আজ কিছু রান্না করতে হবে, বুঝলে? কাল মহারাজ খাবেন এমন রান্না যাতে মহারাজ একেবারে হাত তুলে নাচতে পারেন। ওটা নিয়ে ভেবো না গো, আমার রান্নার জন্য যা যা দরকার আমি ঠিক জোগাড় করে ফেলবো। আমি বানাবো তালের ক্ষীর, এমন কিছু লাগবে না, লাগবে কেবল গোটা পাঁচেক তাল, নারকেল, দুধ আর গুড়। ব্যাস, মহারাজ চেয়ে চেয়ে খাবেন, দেখো। হ্যাঁ রে, তোদের মধ্যে কেউ রান্না করতে পারিস? আমি খুব বিপদের মধ্যে আছি রে। মহারাজ আমাদের সবাইকে একটা করে পদ রান্না করে আনতে বলেছেন, কিন্তু আমি তো রান্নার কিছুই জানি না, আমার বউ নেই, এখন কি করি বলতো? এটা কোনো ব্যাপার হলো? আপনি একটা নতুন রান্না নিয়ে যেতে পারেন। তা রান্নাটা কি সেটা আগে বল। তেমন কিছু নয়, পায়েস তো সবাই মিষ্টি বানায়, কখনো শুনেছেন পায়েসের তরকারি কেউ বানিয়েছে? আপনি সেটাই বানাবেন। প্রথমে পায়েসের মধ্যে প্রচুর কাঁচা লঙ্কা, কালো জিরে, তারপরে পাঁচফোড়ন দিয়ে ভালো করে ফোটাবেন, ফটফট করে ফোটাবেন। সঙ্গে যদি তেঁতুল দিতে পারেন তো আর কথাই নেই, একেবারে জমে ক্ষীর। এই পায়েসের তরকারিটাই আপনি মহারাজকে খাওয়াবেন, দেখবেন আপনাকে মাথায় নিয়ে মহারাজ নাচছেন, শুধু নাচছেন, দেই দেই দিনটা। করবেন না কোনো চিন্তা। কি বলিস রে বটা, পায়েসের তরকারির নামই শুনিনি কোথাও। বড্ড উপকার করলি রে তোরা আমার। যা এখন রান্নার জোগাড় করি। আজ তো রান্না নিয়ে আসার কথা, তা সবাই এনেছে তো? প্রত্যেকেই এনেছে মহারাজ।